সুবিধা হবে। ছেলে মেয়েগুলি ভাসে স্বপ্নের জগতে এবং তার মারাও স্বপ্নের জগতে আছেন। কিরকম আছেন? যে এখানে যা খুশি করা যায়, যা খুশি বলা যায় এবং যা খুশি দেখানো যায়। এতে করে সমাজে মানুষের আরো যে মানুষ আছে সেই মানুষগুলো প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। তাদেরকে দেখুন, সুইসাইডাল অ্যাটেম্প আর কারোর মুখ থেকে নোংরা গালি এবং কাউকে মুখ দিয়ে মলেস্ট করে দেয়া, দুটো জিনিসও কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা ক্রাইম। এবং সমাজের বুকে একটা বার্তা স্প্রেড হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে যে এটা করলে আমাদের কেউ আটকাতে পারবে না। অর্থাৎ যে যা পারবে কন্টেন্ট বানিয়ে নিয়ে এই সমাজের বুকে চলে আসবে। এরপরে যারা ওই সমাজে যারা নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, এরপর তাদের পিছনে পড়বো হাত ধুয়ে। এবার আসি আসল কথায়, আপনাদের কাছ থেকে একটা পরামর্শ নিতে এলাম। দেখুন, অনেকগুলো ধাপ ভেবেছিলাম এদের ওপর দিয়ে অ্যাপ্লাই করব, কিন্তু এখন আপাতত যেটা আমি করতে চাইছি, যদি সত্যি আপনারা ভাবেন যে হ্যাঁ, এই ছেলেগুলো যথেষ্ট শিক্ষা হয়েছে, তাহলে আপনারা লিখবেন যে এদের চ্যানেলগুলো আবার ফিরে আসা দরকার আছে। হ্যাঁ আর না, হ্যাঁ হলে জানবো আপনারা চাইছেন যে চ্যানেলগুলো ফিরে আসুক এবং তারা কাজ করুক। আর না হলে জানবো যে আপনারা চাইছেন না এই ছেলেমেয়েগুলোর চ্যানেলগুলো আবার ফিরে আসুক। তাহলে আমি ফার্দার স্টেপ নেব। এবার আপনারা আমার যদি একটা লেখেন হ্যাঁ, কোশ্চেন আছে। হ্যাঁ, না, বলো, না, বলো, বলো, না, বলো। না। না, 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 না এর সংখ্যা বেশি। না, না কেন লিখছেন? ইয়েস একটা এলো দেখলাম। একটা ইয়েস এসছে। না, না এসেই যাচ্ছে। হ্যাঁ। ওমা গো! মানে এদের যন্ত্রণা নিতে পারছিল না ওয়াইটি। পাগল হয়ে দাঁড়াও, গেছিল। দুটো আরো দুটো হ্যাঁ এলো। ৩ টে হ্যাঁ এসছে। ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা হ্যাঁ এসছে। আপনারা লিখতে থাকবেন হ্যাঁ আর না, হ্যাঁ নাটা লিখবেন। হ্যাঁ হলে ৫ টা ৬ টা আমি দেখছি, আমি টানা লক্ষ্য রাখছি। আপনারা যারা প্লিজ চাইছেন যে ইয়েস আসছে, ইয়েসও আসছে। তবে একটা লোক বারবার লিখলে হবে না কিন্তু আমার নজর সেটাও পড়বে কিন্তু। যাই হোক, আমি আপনাদের কাছে না লিখছেন। তো মর্কটের একটু খবর জানতে চাই, আপডেট। আপডেট খবর সেটাও দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আপডেট খবর সব দিয়ে দেবো। দেখুন না, ইয়েস লিখছেন কিন্তু খুব কম। তাহলে ওদের সমর্থক কই? যারা সমর্থক তারাও তো এসে অন্তত হ্যাঁটা লিখুক। এই তো দিবা চ্যাটার্জি হ্যাঁ লিখেছেন। হ্যাঁ লিখেছেন, হ্যাঁ লিখেছেন। আচ্ছা। আচ্ছা, যদি সত্যি আপনারা ভালোবাসেন কারোকে বা কারো চ্যানেল ফেরত পেতে চান, তাদেরকে বলুন আমি খুব জলদি তাদের সাথে উম তাদের কাছ থেকে তাদের মতামত নিয়ে রিটিন নিয়ে তারা যদি আমাকে লিখিত দেয় যে না আমরা ওয়াইটিতে আর এই ধরনের কাজ করব না, তাহলে আমি আমার এফআইআর উইথড্র করব। আমি আমার ফার্দার প্রসিডিওরও তাদের বিরুদ্ধে উইথড্র করে নেব। এটুকু আমি আপনাদের কমিট করলাম। তারা যদি আমাকে লিখিত দিয়ে জানায় যে আমরা আর ফার্দার ওয়াইটিতে এই ধরনের ঘটনা ঘটাবো না এবং ওয়াইটিতে আমরা ভালোভাবে রিলস করব, ভিডিও করব এবং নিজেদের জীবন সুন্দরভাবে তৈরি করব এবং এই ওয়াইটির এই ধরনের স্বচ্ছতা মানুষকে এসে যখন তখন নেট খুলে বসে লোকের নামে কুচ্ছা কেলেঙ্কারি করতে সঙ্গে সঙ্গে পাল্টা কন্ট্রোভার্সি জুড়ে দিয়ে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করব না। প্লিজ করছেন আপনারা, প্লিজ বললে হবে না, আমাকে লিখিত দিতে হবে আমার লিখিত নাম্বারে। তারা যদি রিটেন কমপ্লেন দেয় যে আমরা লিখিত দিচ্ছি, যেটা তারা লিখিত দিতে চেয়েছিল সেই লিখিতটা দিলে ডেফিনেটলি আমি আমার এফআইআর উইথড্র করে নেব এবং তারা যেমন ফার্দার যেমন তাদের মতো করে ভালো রিলস এবং ভালো কন্টেন্ট ভালো ব্লগ নিয়ে যদি তারা এসে যদি কাজ করে ওয়াইটিতে, একদম না করে লিখলে হবে না। আপনাদের কিছু লোক তো তাকে ভালোবাসেন, তাদের লোকেরা যারা ভালোবাসেন তাদেরকেও বললাম, তারাও তাদেরকে বুঝিয়ে বলুন। যদি তারা ডেফিনেটলি কমপ্লেন দেয় তো মানে লিখিত দেয় যে আমরা এটা করব না, তো আমরা ডেফিনেটলি একটা জায়গায় আসবো। হুম, এটা আমি আপনাদের কথা দিলাম। এরপরে আসছি আসল কথায়। দেখুন, মানবাধিকার কর্মীর কাজ পিঙ্কি পালের চ্যানেলও যাবে। পিঙ্কি পালও আজকে এখনই বসে এই মাত্র ওনার বাড়িতে অ্যাডিশনাল এসপি গিয়েছিলেন। কারণ ওই যে রিমির যেটা হাত কাটা ভিডিও যেটা দেখানো হয়েছিল সেটার জন্য ওনার বিরুদ্ধে কমপ্লেন করা ছিল এবং উনি যে কন্ট্রোভার্সি ছুড়ে দেন সেটার বিরুদ্ধেও কিন্তু আমার কমপ্লেন আছে। তো রিমি নয়, পিঙ্কি পাল নয়, পিঙ্কি এবং মিকি দুজনের চ্যানেলই যাবে। তো সকলে যদি লিখিত দেয় তাহলে একটা জায়গায় বসে আলোচনা করে ডেফিনেটলি ফার্দার প্রসিডিওর আমি আর এগোবো না, আমি ওখানে স্টপ করে দেবো। আচ্ছা, এটা গেল একটা পার্ট। এবার আসি আসল কথায়। অনেকে কেন এটা করছেন? কেন বারবার না হ্যাঁ, না লিখছেন? একটু ছেলেগুলোকে একদম নয় ম্যাডাম, একদম নয় বলছেন তো? ওহ! না করেই মেক্সিমাম লোক না লিখে যাচ্ছে, না লিখে যাচ্ছে। এত ক্ষতি চান আপনারা? আচ্ছা, যাই হোক সেই ছেলেটি আগে লিখিত দিক। যদি দেয় ডেফিনিটলি আমরা প্রশাসনকে আমি রিকোয়েস্ট করে আমি ডেফিনিটলি যতদূর হয়েছে প্রসেস এগিয়েছে আলোচনা করে একটা জায়গায় ডেফিনিটলি ফেরাবার চেষ্টা করব। ঠিক আছে? তারা সবাইকে আমাকে একটা লিখিত দিতে হবে। শুধু ওরা সব্বাইকে কি লিখেছেন? শুধু ওরা নয়, সব্বাইকে সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলো লিখিত দেবে আর আপনাকে সরি বলুক। না। এটা ঘটনা না। সরি বলাটা ঘটনা নয়। দেখুন আপনারা ভুল করছেন। আমার কাছে কেউ ক্ষমা চাইলে আমি বিশাল মহান হয়ে গেলাম। আর আমার কাছে কেউ একটা চিঠি দিল বলে আমি বিশাল ব্যক্তি হয়ে গেলাম। এটা কোনো ঘটনা না। এটা হচ্ছে আমি একটা কমপ্লেনার। আমি একজন কমপ্লেইন করেছি সমাজের বুকে। আমি একজন মানবাধিকার কর্মী। আমার মনে হয়েছে এই ক্রাইম হচ্ছে। তার আগে আমি বহুবার বার্তা দিয়েছি, তারা শোনেনি।
তার জন্য আমি লিগ্যাল প্রসেসে এগিয়েছি, এবং লিগ্যাল প্রসেস হতে গেলে একটু সময় নেবে। এগুলোকে সমস্তগুলো উইথড্র করে নিলে ওরা ফার্দার আবার প্রসিডিওর ওদের মতো করে আবার জীবন ফিরে পাবে, চ্যানেলও ফিরে পাবে, ফোনও ফিরে পাবে। কারণ আমি যদি স্টপ করে দিই আমার পক্ষ থেকে, তাহলে পুলিশ ডেফিনেটলি আর চাইবে না, কারণ আর এগোতে চাইবে না। কারণ আমি যদি আমার তরফ থেকে কমপ্লেন উইথড্র করতে চাই, হ্যাঁ, এবং যদি আমরা সব পক্ষকে বসিয়ে যদি লিখিত নেওয়ার পর আমার যদি মনে হয়, তো ওয়াইটি শান্ত করে দিয়েছেন। প্রীতম কি লিখছেন যেন, ওয়াইটি শান্ত করতে পেরেছেন, স্যালুট সঙ্গীতা ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আসি আসল কথায়। দেখুন, সংসার তো ভাঙেনি, প্রীতম রিমির সংসার কেউ ভাঙেনি। ওই সংসার যেমন ওরা আছে, ওরা ভালোই আছে। ওদের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হবে, লড়াই হবে, অশান্তি হবে। আবার ওরাই ভালো থাকবে, ওরাই আজকে তো ২ মাস হয়ে গেল। তো তাদেরকে নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই, আর বলারও কিছু নেই। হয়তো রিমি ২ দিন রাগ হবে, ৪ দিন চলে আসবে, আবার ২ দিন পর যাবে। তাদের শ্বশুরবাড়ি, তারা বুঝবে। আপনারা উল্টোপাল্টা চ্যানেল বলছে, তাদের চ্যানেলগুলোকে না, মোটেই না। দেখুন, কন্ট্রোভার্সি থাকবে। আমাকে কতজন কত কোয়েশ্চেন ছুড়ে দিয়েছেন। আমি নাকি বলেছি আ নাইটি পড়লে নাকি তাদেরকে বলা হয় আ আ মানে প্রস্টিটিউট। তো আমি এই কথাটা আজ পর্যন্ত তো বলতেই পারব না। মানে আমার মুখ থেকে এটা বেরোবেই না। কারণ আমি তো প্রস্টিটিউটদের নিয়েই কাজ করি। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, আপনাদের দেখে আমার লজ্জা লাগছিল যে সীমাকে মূল স্রোতে ফেরানোর দায়িত্ব ছিল আপনাদের। আপনাদের মতো মানুষরা সীমাদের মতো মানুষদেরকে কাছে টেনে নেবেন, ভালোবাসবেন। তাকে কি বলছেন? পতিতা। সে কি পতিতাগিরি করে? তার জন্মটা হয়েছে। কিন্তু তাদেরকে সমাজে মূল স্রোতে ফেরানোর দায়িত্ব কাদের? আপনাদের। সীমাকে আমি মূল স্রোতে ফেরাবার চেষ্টা চালিয়ে গেছি। সীমা যে মুখে নোংরা কথা বলতো, সীমা একতরফা ভাবে রেগে যেত, সেগুলো অনেক কন্ট্রোল হয়ে গেছে সীমার। আস্তে, আস্তে সীমাও কিন্তু আপনাদের মতো সাধারণ জীবনে সাধারণভাবে জীবন যেমন পার করছে, তার ছেলে-মেয়েকে মানুষ করেছে। মেয়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ছেলের বিয়ে দিয়েছে। সীমাও কিন্তু আপনাদের মতো তার থেকে অনেক গুণ আগে এগিয়ে গেছে। আজকে ওয়াইটিতে যে কন্ট্রোভার্সি করছে, সীমাকে নিয়ে আপনাদের কন্ট্রোভার্সি করতে হচ্ছে। মোস্ট ট্যালেন্টেড লেডি। ঠিক আছে? আগে সেরকম কন্ট্রোভার্সি করে না। আর রিমিও পিঙ্কি পাল করে ওই ছেলেকে জানায়, আপনি একদম চ্যানেল ফার্স্ট রেখে দেখবেন, বুঝতে পারবেন কে শুরু করেছে। দেখুন, আবারও তো বলছি, কন্ট্রোভার্সিটা হয়েছে। এনি হাউ এনি কস্ট, যেভাবেই হোক হয়েছে। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি গুলো ছুড়ে দিয়েছে, এ ছুড়ে দিয়েছে ওকে, ও ছুড়ে দিয়েছে ওকে। সেগুলো থেকে অনেক কনটেন্ট পেয়েছে লোকে, আর কনটেন্টের নামে সমাজে যাচ্ছে তাই বার্তা গেছে। মানুষ অশান্ত হয়ে গেছিল। এই কদিন মোটামুটি আপনারা যা কন্ট্রোভার্সি করেছেন, তাতে আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাকে বলেছেন আপনি হাঁটান, ওয়াইটি বাঁচান। আমার ওয়াইটিটা আপনাদেরকে নিয়ে আমার কোনো দরকার নেই। আমার কোনো চ্যানেল নেই। চ্যানেল একটা আছে, সে শুধুমাত্র ডকুমেন্টেশন কখনো সখনো ছেলেরা রাখে, আবার আমাকে আইডি দিলে আমি মাঝে, মাঝে আপনাদের ফলো করি। ব্যাস ওইটুকু। আমার ওয়াইটি পরিষ্কার করা নিয়ে কমপ্লেইন ছিল। অনেক কমপ্লেইন এসেছিল। অনেক বয়স্ক লোকেদের তরফ থেকে এসেছিল, স্কুলের গার্ডিয়ানদের তরফ থেকে এসেছিল। যার জন্য আমার ওয়াইটিতে এই কাজটা শুরু করি। আচ্ছা, এবার আসি আসল কথায়। কমপ্লেনার তো আমি। ১ম মানে একটা ফার্স্ট কমপ্লেন আমি করেছি। আরো ৪-৫ টা কমপ্লেন আছে। তো আপনারা যারা চাইছেন যে সত্যি এটা অনেকটা হয়ে গেছে, এবার একটু শান্ত হওয়া দরকার আছে। তাহলে আপনাদের সবাইকেই বলছি, যারা চাইছেন যে ওই ছেলেমেয়েগুলিকে নিয়ে এবার সব বন্ধ হয়ে যাক, ছেলেমেয়েগুলিকেও বলব লিখিত, ডেফিনিটলি তাদের ফোন থেকে লিখিত আমাকে জানাবে যে আমরা আর বাড়াবো না। আবারও একটা সুযোগ। এরপর না বাড়ালেই আপনাদের বললাম তো আরো ৪-৫ টা ধাপ আছে। পেরোতে, পেরোতে সারা জীবন লেগে যাবে। চ্যানেলও ফিরবে না। থাকবে আর একের পর এক জিনিস আসতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, শান্তি চাই। আমি বলছি, নিশ্চয়ই ওদের একটা যদি শিক্ষা হয়ে গিয়ে থাকে, আরো ৪ টে ধাপ আছে তো। একটু দেখি না, ওদেরকে একটা সুযোগ দিই না। আমরা সবাই মিলে যদি একটা সুযোগ দিয়ে ওদেরকে আরেকটু এই বাচ্চা ছেলেমেয়েগুলোর জীবনগুলো দেখি না, ফেরানো যায় কিনা। আমরা চেষ্টা করি তোমার না, আমরাই তো মনটা পারি খুব সবকিছু নরম। করতে। তোমার মনটা খুব নরম। দেখো, বিয়েই হয়েছে মানবাধিকার কর্মীরা সব শোনে। ঠিক আছে? ১ম এ শক্ত হতে হয়। তারপরে দেখতে হয় যে আচ্ছা, যারা কন্ট্রোভার্সি করছেন আমাকে নিয়ে, তারা কেন এসে লিখছেন না যে তারা চ্যানেল ফিরে পেতে চান কি চান না? তারা না, আর হিউম্যান রাইটস আলাদা, এনজিও আলাদা না। আমার সংগঠনটা হিউম্যান রাইটস এর উপর কাজ করার জন্য। জাতীয় মানবাধিকার কমিশন আর রাজ্য মানবাধিকার কমিশন হচ্ছে গভর্নমেন্ট বডি। যেমন হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, তেমনি ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্ট, ইকুইভ্যালেন্ট মানে এনএইচআরসি এর অর্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্ট। মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা আমি আপনাদেরকে বোঝাই তাহলে একটু। এটা একটা স্বঘোষিত স্বশাসিত বডি, এবং এটা অর্ডার দেয়, পুলিশ প্রশাসন সবাই মানতে বাধ্য হয়। বলছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ মানে ইউএন হিউম্যান রাইটস 1948 অনুযায়ী সিভিল, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল রাইটস এর উপরে কাজ করি আমরা। তো সিভিলটার মধ্যে এই সমস্তগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ৩ এবং ৪ নাম্বার চ্যাপ্টারে পুরোপুরিভাবে বিস্তৃত বর্ণনা দেয়া আছে। আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই স্বশাসিত বডির মধ্যে অনেকগুলো টিম পড়ে। তার মধ্যে এনজিওদেরও একটা গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে থেকে টপ পার্সোনালিটিদেরকে নেওয়া হয়, যাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকেও গাইড করতে পারে। ঠিক আছে? এরপরে আপনাদেরকে বোঝাই, আমি কিন্তু একজন প্রফেশনাল লোক। মানে আমি জাতীয় মানবাধিকার কমিশন থেকে অর্ডার করাতে মানে পুরোপুরি সফল। মানে আমাকে রাজ্য হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত আমার কেস পাঠাতে ভয় পায়। জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমার অর্ডার, মানে আমি এমনভাবে পিটিশন ফাইল করি, মানে আমি এমন একজন
মানে অ্যাডভোকেটই ধরতে পারেন বাই নট ইন ফর মানে এটা যেকোনো মানুষ করতে পারেন আপনারা। সেখান থেকে অর্ডার আনতে পারেন এবং সেই অর্ডার পুলিশের কাছ পর্যন্ত চলে আসবে। পুলিশ সেই অর্ডারটা কমপ্লাই করতে বাধ্য। পুলিশ যদি না মানে সেই অর্ডারটা, তাহলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ যদি করেন, হ্যাঁ? তাহলে কিন্তু পুলিশ অফিসারদেরও চাকরি যায়। এটা আমার কাজ। সুতরাং পুলিশ অফিসারদের বিরুদ্ধে লড়াই করাটাই আমার কাজ। না দিদি প্লিজ এত নানা লিখবেন না, এত নানা লিখবেন না প্লিজ। তো এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ। এরপরে বলি, আমি আরো বেশি কাজ যেটা করি সেটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি মানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড ডিগনিটি, এর উপরে আমাদের বেসিক্যালি কাজটা করতে হয়। তার থেকেও যেটা বেশি আপনাদের বলবো সেটা হচ্ছে আমি বেশি এক্সপার্ট হচ্ছি কাস্টোডিয়াল ডেথ, মানে পুলিশ লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিলে পুলিশের বিরুদ্ধে কি করতে পারি সেটার এক্সপার্ট আমি। আচ্ছা, আমি এনকাউন্টার ডেথ, মানে রাস্তা এনকাউন্টার করে দিল পুলিশ, যেমন উত্তরপ্রদেশে খুব এনকাউন্টার হয়, আমি প্রচুর লড়ি কিন্তু ভিতরে ভিতরে দেখানো যায় না। আচ্ছা, পুলিশ কাস্টাডিতে ডেথ হয়ে গেল কারোর, সেটা নিয়ে আমি লড়তে ভালো পারি। তারপর বন্ডেড লেবার, যদি বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনারা তাছাড়াও যদি বন্ডেড লেবার আপনি রাখেন বাড়িতে, তাদের উপরে যদি তাদের রাইটস নিয়ে কোনো মানে তাদের উপর আক্রমণ হলো, মারধর করলো, সিগারেটে ছ্যাঁকা দিল, খেতে দিল না, তাদেরকে আপনি বাড়িতে রাখছেন, এই লেবারদের উপরও আমি কাজ করি। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিফিকেশন, মানে ইলেকট্রিকের শক খেয়ে মানুষ মারা গেল, তাহলে তার জন্য কিভাবে কম্পেনসেশন পাবেন। তারপর ডেথ ডিউ টু মেডিকেল নেগলিজেন্স, ডাক্তাররা যদি আপনাদেরকে ভুলভাবে ট্রিটমেন্ট করলে যদি আপনারা মারা যান, বা আপনার বাড়িতেও মারা গিয়ে থাকে, বা যদি তার অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়, এই সমস্ত বিষয়ের উপর আমি কাজ করি এবং প্রচুর প্রচুর পার ডে পেপার মিডিয়া খুলে খুলে আমরা যেগুলো পাই সেগুলোর উপরই আমরা কাজ করতে থাকি। এছাড়া গভর্নমেন্ট বেনিফিটস গুলো, যেগুলো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল